প্রথম শব্দটি হচ্ছে অধ্যক্ষ। আমরা জানি যে অয়ের ঠিক পরের বর্ণের সাথে যদি কখনো জফলা থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। তো অ নিজেই আছে, এখানে ওটা নিজেই আসবে। এবার ধয়ের সাথে আছে জফলা। আমরা জানি শব্দের মাঝে কিংবা শেষে যদি কখনো জফলা থাকে তাহলে যেই বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণ দ্বিতীয় উচ্চারিত হয়। তাহলে এখানে ধ আছে, ধ কয়বার আসবে? দুইবার, একবার আর একবার। কিন্তু বিষয়টি হচ্ছে ধ হচ্ছে একটি মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ মানে কি? যেই বর্ণ উচ্চারণের সময় বেশি জোর দিতে হয়, যেমন ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। তেমনি ভাবে ধয়ের অল্প প্রাণ হচ্ছে কে? দ। দ জোর কম দিতে হচ্ছে, অল্প প্রাণ। ধ হচ্ছে কি? মহাপ্রাণ। তার মানে যদি কখনো মহাপ্রাণ বর্ণের সাথে জফলা থাকে তাহলে মহাপ্রাণ বর্ণের দ্বিতীয় উচ্চারণ করার সময় আগে ওই বর্ণের অল্প প্রাণ নিতে হয়, তারপর মহাপ্রাণটা নিতে হয়। তাহলে ধ দুইবার বসতে পারবে না, আগে আসবে তার অল্প প্রাণ, এবার আসবে কি? ধ মহাপ্রাণ। তাহলে যেহেতু ধয়ের সাথে কোনো কার ছিল না, এজন্য পিছনটা অটোমেটিক ওকার উচ্চারিত হবে, অধ্যক। এবার আছে ক্ষীয় মানে যুক্ত খ, হবে ক প্লাস খ। তাহলে প্রথমটা হলো কে? ক, পরেরটা হলো কি? খ। যেহেতু ক্ষীয়ের সাথে কোনো আকার স্বীকার কিছু নাই, পিছনেরটা অটোমেটিক হয়ে যাবে ওকার। এখানে স্বাধীন বর্ণ আছে দুইটা, বসন্ত হবে দুই জায়গায়। স্বাধীন বর্ণ মানে কি? আমরা জানি উচ্চারণ লেখার সময় যদি কোনো বর্ণের সাথে কার না থাকে তাহলে সেটাকে বলা হয় স্বাধীন বর্ণ। আর এই স্বাধীন বর্ণের নিচে একটা করে হসন্ত ব্যবহার করতে হয়। দয়ের সাথে কোন কারণেই হসন্ত, কয়ের সাথে কোন কারণেই, এজন্য কি? হসন্ত। এবার দেখবো ইতোমধ্যে রস্বই আছে, তাহলে আমরা রস্বই ঠিক মতো লিখলাম। এবার তয়কারে তো, তয়কারে তো ঠিক মতো লিখলাম। এবার এই ময়ের সাথে কোনো কারণেই, তার মানে এর সাথে একটা উচ্চ অবস্থায় আছে অ, অয়ের ঠিক পরের বর্ণের সাথে আছে জফলা, তাহলে অয়ের উচ্চারণটা হয়ে যাবে ওকার। তাহলে ময়ের সাথে ময় করে মো। ধয়ের সাথে জফলা, আবার একই কথা, জফলা আছে শেষের বর্ণের সাথে, তাহলে বর্ণটা আসবে দুইবার। যেহেতু মহাপ্রাণ বর্ণের সাথে জফলা, তাহলে আগে আসবে একটা অল্প প্রাণ, তারপর আসবে কি? মহাপ্রাণ। যেহেতু এখানে একার আছে তাহলে পিছনে চলে গেল একার। এবার স্বাধীন বর্ণ আছে এখানে একটি, হসন্ত হবে এক জায়গায়। এবার দেখবো হচ্ছে উদ্যোগ শব্দের মানে শুদ্ধ উচ্চারণ কি হবে। রস্য আছে, রস্য ঠিক মতো লিখলাম। দয়ের সাথে আছে জফলা, দ নিব দুইবার, একবার এখানে আরেকবার। এখানে হচ্ছে ওকার, এখানে পিছনের সাথে হয়ে গেল ওকার। এবার আছে গ, লিখলাম হচ্ছে কি? গ। স্বাধীন বর্ণ আছে এখানে দুইটি, হসন্ত হবে দুই জায়গায়। মনে রাখতে হবে শব্দের শুরুতে ক্ষেত্র বিশেষে ছাড়া সাধারণত হসন্ত বসে না। ঐকতান, এখানে ওই আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে ওই। এবার আছে ক, কয়ের সাথে কোনো কার নেই, তাহলে এর সাথে একটা আছে কে? ক। আমরা জানি এই অয়ের পর আগে যদি কখনো, এটা মধ্য অ, তাহলে অয়ের আগে যদি কখনো ওই কিংবা ও থাকে তাহলে সেই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। তাহলে কয়ের সাথে ওকারটা ছিল, তাহলে কয়কারে কো, তয়কারে তা। এবার আছে কে? ন। তয়কারে তা আর হচ্ছে কি? ন। স্বাধীন বর্ণ আছে একটা, হসন্ত হবে এক জায়গায়। কল্যাণ, কয়ের সাথে কোনো কারণে, তার মানে এর সাথে একটা উচ্চ অবস্থায় আছে অ, ওয়ের ঠিক পরের বর্ণের সাথে আছে জফলা, তার ওয়ের উচ্চারণটা হয়ে যাবে ওকার, কয়কারে কো। লয়ের সাথে আছে জফলা, ল আসবে দুইবার, একবার আর একবার। এখানে আছে আকার আছে, আকার দিলাম। আমরা জানি উচ্চারণ লেখার সময় দন্তন্য কিংবা মূর্ধন্য যাই থাকুক না কেন উচ্চারণে সর্বদাই দন্তন্য হবে, আছে মূর্ধন্য, হবে দন্তন্য। স্বাধীন বর্ণ আছে দুটি, হসন্ত হবে দুই জায়গায়। এবারে দেখবো চরিতাপদ। চরিতাপদের চয়ের সাথে কোনো কার নেই, তার মানে ওর সাথে উচ্চ অবস্থা আছে একটা অ, অয়ের পরে রেব আছে। তাহলে অয়ের পরের বর্ণের সাথে রেব থাকলে অয়ের উচ্চারণটা ওকার হয়। অটা ছিল চয়ের সাথে, ওকারটা হবে চয়ের সাথে, চয়কারে চৌ। রেপের উচ্চারণ হয় রয়ের মতো, তাহলে হয়ে গেল র। আমরা জানি অন্তস্থ জ থাকলে উচ্চারণে হবে বর্গীয় চ, তাহলে একটা বর্গীয় চ নিলাম। আকার আছে, আকার দিলাম। এবার প আছে, প দিলাম। শেষে দ আছে, দ দিলাম। চরিতাপদ, এখানে স্বাধীন বর্ণ আছে একটি, এখানে আছে দুটি। আমরা জানি পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণে কখনো হসন্ত বসতে পারে না। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, দুটি ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থা থাকলে পিছন থেকে হসন্ত দেওয়া শুরু করব। একটা দিব, একটা ছেড়ে দিব, একটা দিব, একটা বাদ দিব। তাহলে এখানে দুটি স্বাধীন বর্ণ হসন্ত আছে, তাহলে হসন্ত দেওয়ার সময় পিছন থেকে দেওয়া শুরু করবো। একটা দিলাম, একটা ছাড়লাম, আর এখানে একটা আছে, এখানে একটা স্বাধীন বর্ণ দিব, হসন্ত দিতে হবে। এবার বর্ণটি আছে ধন্যবাদ, এখানে হবে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ শব্দের শুদ্ধ উচ্চারণটা কি হবে? আমরা জানি ধরের সাথে এখানে কোনো কারণে, তার মানে এর সাথে আছে একটা অ, অয়ের পরের বর্ণের সাথে আছে জফলা, তাহলে হবে অয়ের উচ্চারণটা ওকারের মতো, অর্থাৎ ধয়কারে কি হবে? ধো। এবার এখানে আছে নয়ের সাথে জফলা, তাহলে ন আসবে দুইবার, এই যে একবার আর একবার। যেহেতু এর সাথে কোনো কারণে, এর জন্য পিছনেরটা হয়ে যাবে অটোমেটিক ওকার, ধন্য। এবার পিছনে যা আছে তা ঠিকঠাক মতো আমরা লিখবো। এখানে স্বাধীন বর্ণ আছে দুটি, হসন্ত হবে দুই জায়গায়। এবার আমরা দেখবো হচ্ছে পদ্ম। এখানে পয়ের সাথে একটা অ আছে, কিন্তু এই অ এর পরে
রস্বইকার দীর্ঘিকার রস্বকার দীর্ঘকার ক্ষীয় জয় জফলা রফলা কিংবা রিকার কিংবা রফলা কোনো কিছুই নেই। এই কারণে এখানে অয়ের উচ্চারণটা সংবৃত না হয়ে অয়ের উচ্চারণটা অয়ের মতোই হবে, অর্থাৎ প অয়ের মতোই থাকবে। আমরা জানি মফলা যদি কখনো শেষ বর্ণের সাথে থাকে তাহলে যেই বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। তাহলে ম ছিল দয়ের সাথে, দ আসবে দুইবার, দ আসবে দুইবার। তাহলে আমরা লিখলাম হচ্ছে একবার দ আর একবার দ। এই দয়ের সাথে ছিল একটা ম। আমরা জানি ম একটি নাসিক্য বর্ণ। তাহলে যদি কখনো কোনো বর্ণের সাথে নাসিক্য বর্ণ যুক্ত অবস্থা থাকে তাহলে ওই নাসিক্য বর্ণ উচ্চারিত না হলে পরের বর্ণের সাথে একটা চন্দ্রবিন্দু করতে হয়। তাহলে আমরা কি করবো, একটা চন্দ্রবিন্দু দিতে হবে। এবার এই দয়যুক্ত ময়ের সাথে কোনো কারণেই এই জন্য পিছনেটা হয়ে যাবে অটোমেটিক ওকার, আর যেহেতু এখানে স্বাধীন বর্ণ একটা হসিত হবে এক জায়গায়। এই ছিল আজকে ঢাকা বোর্ড 2025 বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে নিয়মিত ক্লাসের ভিডিও পেতে আজকেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিহঙ্গ পেজ ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।